অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাপানের নিক্কেই সম্মেলনে দেয়া বক্তব্যে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে এশিয়াকে শান্তি, সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথ দেখানোর আহ্বান জানান তিনি। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ইউক্রেন, গাজা, মিয়ানমার সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধ এবং সহিংসতা শান্তিকে দূরে ঠেলে দিয়েছে। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য দেশগুলোর নেতাদের অভিনন্দন জানিয়ে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির প্রত্যাশা জানান তিনি। এশিয়া এবং এর বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও সংঘাতে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দুই প্রতিবেশী দেশ খুব সম্প্রতি একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হয় আমি দুই দেশের নেতাদের অভিনন্দন জানাই। বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, এখন সরকার অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গত বছর বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন একটি গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এসেছে, যার ফলে আমার সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা এখন এমন একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি যা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হবে। অধ্যাপক ইউনূস তার 3-0 তত্ত্বের কথা তুলে ধরার পাশাপাশি সামাজিক ব্যবসা ও তরুণ উদ্যোক্তাদের পরিবর্তনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। 7 দফা প্রস্তাবে সহযোগিতা, টেকসই অর্থনীতি, তরুণদের ক্ষমতায়ন ও পরিবর্তনের পথ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, এর পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এজন্য সরকারকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান তার। তারেক রহমান আরও বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় তাদের কাছে সংস্কার আশা করা যায় না। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এ সমাবেশ। যোগ দেন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও সাংগঠনিক বিভাগ ফরিদপুরের নেতাকর্মীরা। বুধবার বেলা 2টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ব্যানার, প্ল্যাকার্ড সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনগুলোর নেতাকর্মীরা। কখনো রোদ, কখনো বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ে শুরু হয় এ সমাবেশ। শুরুতে বক্তব্য রাখেন 3 সংগঠনের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতা পেলে প্রথম দিন থেকেই কর্মসংস্থান সৃষ্টি সহ জনগণের সেবায় বেশ কিছু উদ্যোগ নেবে। তাই নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা দেওয়ার আহ্বান জানান তিনি। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছে সংস্কার আশা করা যায় না। এ সরকার রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ মনে করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতান্ত্রিক জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। তারুণ্যের এ সমাবেশে নেতাকর্মীদের ঢল নয়াপল্টন ছাপিয়ে কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল সহ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তারুণ্যের এই সমাবেশেও নেতাদের বক্তব্যে উঠে এলো নির্বাচন প্রসঙ্গ। তারা জানান, গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
আর সেই নির্বাচনে তরুণদের এবার প্রথম ভোটটি হবে দেশ, মানুষ ও গণতন্ত্রের পক্ষে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। প্রশাসনিক সংস্কারের পদক্ষেপ বিপাকে ফেলেছে সরকারকে। নিজ নিজ স্বার্থ দেখতে গিয়ে পরিবর্তন মেনে নিতে চাচ্ছেন না সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার কর্মীরা। পালন করছেন কর্মবিরতি, যা অন্তর্বর্তী সরকারের দক্ষতাকে করেছে প্রশ্নবিদ্ধ, ঘনীভূত করছে রাজনৈতিক ও প্রশাসনিক সংকট, বলছেন বিশ্লেষকরা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহার চেয়ে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ, বিসিএস এর 25 ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি ও রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে তৈরি হয়েছে অচল অবস্থা। নানা দাবিতে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মচারীরাও। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপে তৈরি হয়েছে জটিলতা। আন্দোলনের নামে সেবা বন্ধ ও সরকারকে চাপে ফেলে দাবি আদায়ে নেমেছে খোদ সরকারি কর্মচারীরাই। এতে রাজনৈতিক ও প্রশাসনিক সংকট বাড়াবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কখনোই কাম্য নয় যে সচিবালয়ে এভাবে আন্দোলন হবে। একটা সরকারি অফিসে একটা ডিসিপ্লিন থাকা উচিত। আমার কাজে যদি আমি ইনএফিশিয়েন্ট হই, আমি যদি কাজ করতে না পারি, তাহলে আমাকে বিধি মোতাবেক সরকার ব্যবস্থা নেবে। আমার জুলাই আগস্টের পর আজকে কয় মাস হয়ে গেল, আপনি কয়টা কর্মকর্তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন, কয়জনের বিরুদ্ধে কি প্রসেস করেছেন, কয়জনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেছেন? আপনি নিতে পারেননি। আন্দোলনরত কর্মচারীদের অশোভনীয় আচরণের দায় এসে পড়েছে প্রজাতন্ত্রের অন্য অংশেও। এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি প্রশাসনে অস্থিরতার পাশাপাশি সরকারের কর্মপরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। কর্মচারীরা যেটা করতেছে, এইটা কর্মচারীদের পক্ষে শুভনীয় না। এই ধরনের কাজ তাদের পক্ষে সমস্ত কর্মচারীদেরকে কিন্তু হেয় করা হচ্ছে। তারা যতটাই আপনার কঠোর আইন করুক, কিন্তু তারা যা বলা আপনার সুশৃঙ্খলভাবে আপনার নিয়ম নীতি বাহিনী করতে পারে। এইখানে উভয় পক্ষেই অ্যাগ্রেসিভ। 5 আগস্টের গণ অভ্যুত্থানে পরিবর্তনের যে প্রত্যাশা ঐক্যবদ্ধ করেছিল গোটা জাতিকে, সেটিকে ধরে রেখে বর্তমান পরিস্থিতিতে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ বিশ্লেষকদের। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আজ থেকে প্রতিদিন সব সরকারি দপ্তরে 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির এ কথা জানান। তিনি জানান, প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আইন প্রত্যাহারের ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়ার কথা জানান তিনি। এই অধ্যাদেশ সাধারণ জনগণ ও কর্মচারীদের জন্য নতুন কিছু বয়ে আনবে না। এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার কথা জানিয়েছেন ভূমি সচিব ASM সালেহ আহমেদ। স্যার জানাবেন, প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবেন আর কি জিনিসটা। মানে ঈদের আগে কি কোনো, উনি 31 তারিখে তো ফিরার কথা, আসার পরে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। দুদকের মামলায় আগের সাজা বাতিল করে তারেক রহমান ও জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই মামলায় তারেক রহমানের 9 দিন এবং জুবাইদা রহমানকে তারেক রহমানের 9 বছর এবং জুবাইদা রহমানের 3 বছরের সাজা দেয়া হয়েছিল। বুধবার হাইকোর্ট রায়ে পর্যবেক্ষণ দিয়েছে, বিচারিক আদালতের এই সাজা ছিল বিদ্বেষপূর্ণ। 2,74 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের সেপ্টেম্বরে তারেক রহমানের বিরুদ্ধে এবং 35 লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে জুবাইদা রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালের 2 আগস্ট সেই মামলায় তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সম্প্রতি দেশে ফিরে 587 দিনের বিলম্ব মার্জনা নিয়ে হাইকোর্টে ওই সাজার বিরুদ্ধে আপিল করেন জুবাইদা রহমান।
ওই আপিলের শুনানি শেষে দুইজনকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান। এ সময় আদালত মন্তব্য করেন, তাদেরকে সাজা দেয়া ছিল বিদ্বেষপূর্ণ বিচার। যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে, অর্থাৎ এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। তবে এই মামলায় আপিল না করেও তারেক রহমান কিভাবে সাজামুক্ত হলেন সেই ব্যাখ্যাও দেন আইনজীবী। আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। এদিকে দুদকের আইনজীবীও জানান, বিচারিক আদালতে তাড়াহুড়া করে কিভাবে তারেক ও জুবাইদাকে সাজা দেওয়া হয়েছিল। 2 মাস 4 দিনে 42টা সাক্ষী কমপ্লিট করেছে, যেটা আইনের বিরুদ্ধে না, কিন্তু ইট ইজ ইম্পসিবল। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরকীয়ার কারণেই রাজধানীর পল্লবীতে দম্পতি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুর 1:30টার দিকে একটি ভবনের 5ম তলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন দোলনা আক্তার দোলা ও তার স্বামী নাজমুল হাসান পাপ্পু। ঘটনাস্থল থেকে অভিযুক্ত সৌদি প্রবাসী গাউস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাউসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে, আর দোলা ও পাপ্পুর বাড়ি বরগুনায়। পল্লবীর ওই বাসায় ভাড়া থাকতেন তারা। পুলিশ জানিয়েছে, গাউস মিয়ার সাথে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল দোলার। তবে দোলার বিয়ের খবর জানতেন না গাউস। সৌদি আরব থেকে ফেরার কয়েক মাস পর বিষয়টি জানতে পারেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন গাউস, দাবি পুলিশের। এই মেয়েটার সাথে এই ছেলেটার যে গাউস, এর পরকীয়া প্রেম ছিল। আজকে সকালবেলা এই মেয়েটা যখন তার স্বামীকে নিয়ে বাইরে বের হন, এটা সে দূর থেকে দেখতে পায়। একটা পর্যায়ে সে কাজে যায়, কাজে যে সেখানে সে কাজ না করে আবার বাসায় ফেরত আসে। বাসায় এসে সে তাদেরকে এটা হত্যার পরিকল্পনা করে আর কি। চীন বাংলাদেশে কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে চায় না বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এমন দাবি ভিত্তিহীন। বেইজিং বন্ধুত্বের সম্পর্ককেই গুরুত্ব দেয় বেশি। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে কিছুই জানেন না তিনি। 11 মে বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। এতে দাবি করা হয়, নিজেদের আধিপত্য বিস্তারে বাংলাদেশ সহ কয়েকটি দেশে সামরিক ঘাঁটি তৈরি করতে চায় চীন। উল্লেখ করা হয়, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড সহ 16টি দেশে অবকাঠামো নির্মাণ করতে চায় চীনের পিপলস লিবারেশন আর্মি। রাজধানীতে এক অনুষ্ঠানে এই প্রতিবেদন সম্পর্কে চীনের রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, মার্কিন প্রতিবেদনটি সত্য নয়। কোন তথ্যের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন ইয়াওয়েন। প্রতিবেদনের কোনো তথ্যই সঠিক নয়। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমারের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। এসব দেশে আমরা আমাদের কোনো সামরিক উপস্থিতি চাই না, এমন কোনো পরিকল্পনাও আমাদের নেই। যুক্তরাষ্ট্র কোন তথ্যের ভিত্তিতে এমন প্রতিবেদন করেছে তা আমার জানা নেই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এমন প্রতিবেদন তার নজরে আসেনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা একটা প্রতিবেদন দিয়েছে চীন বাংলাদেশের সামরিক। আমি এখনো দেখিনি সেটা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী অর্থ বছরের বাজেটে থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। তবে সেই সুযোগ অতীতের মতো ঢালাওভাবে নয়, এবার বাড়ানো হবে করের হার। এদিকে আবাসন ও শেয়ার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান খাত সংশ্লিষ্টরা। যদিও নৈতিকভাবে এই সুযোগকে সমর্থন করেন না বিশ্লেষকরা। তারা বলছেন, কালো টাকা বিনিয়োগের সুযোগ দুর্নীতিকে সহায়তা করবে।
চলতি অর্থবছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। এনবিআরের হিসেবে 2023 সালের জানুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে অপ্রদর্শিত 47,000 কোটি টাকা সাদা করা হয়েছে। বর্তমানে একজন নিয়মিত করদাতা সর্বোচ্চ 25% কর দিয়ে থাকেন। সেখানে কালো টাকার মালিক অতিরিক্ত মাত্র 15% কর দিয়ে বিনা প্রশ্নে সেই অর্থ বৈধ করার সুযোগ পান। তবে এ কর হার আরও বাড়তে পারে এবারের বাজেটে। থাকবে অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও। ধারাওভাবে থাকবে না স্পেসিফিক কেসে। যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম। প্রতিবার আবাসন খাত ও শেয়ার বাজারে কালো টাকা বৈধতার সুযোগ দেওয়া হলেও প্রশ্নের ভয়ে দূরে থাকেন বিনিয়োগকারীরা। সেও যেন বুঝে যা সে যে বিনিয়োগ করবে যে আমার কোনো ভয় নাই, এটা আমার অপ্রদৃষ্ট আয় মানে হচ্ছে কোনো কালো টাকা না। তো এই জায়গাটা মানে যখন বুঝতে পারবে যে আমার কোনো অসুবিধা হবে না, তখন কিন্তু সে এখানে বিনিয়োগ করবে। লুটের টাকা, চুরির টাকা, ডাকাতির কথা, এই ধরনের মানে অবৈধ টাকা পুঁজিবাজারে আসুক সেটা আমরা চাই না। আমরা বলো অপ্রদর্শিত আয়, সেটাকে বাজেটে যদি সেখানে সে সুযোগ থাকে। বিশ্লেষকরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যমূলক, তাই সুযোগ না দিয়ে দুর্নীতির উৎস বন্ধের উপর জোর দিচ্ছেন তারা। একই যুক্তিতে মোটামুটি একটা সুযোগটা দেওয়া হয়, সেটা মনে রাখতে হবে এটা হচ্ছে যে অসাংবিধানিক, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বৈষম্যমূলক এবং এটা দুর্নীতি সহায়ক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে তারা একটা নতুন সংস্কৃতি সৃষ্টি করবে। পাচার রোধ এবং অর্থনীতিতে টাকার যোগান বাড়বে এমন ধারণা থেকে অতীতে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। বাস্তবে অর্থনীতিতে এর অবদান সামান্য। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা অন্তর্বর্তী সরকার আইনের মারপ্যাচে এই ব্যবস্থা বহাল রাখবেন নাকি সেটি বাদ দেবেন তা দেখতে অপেক্ষা করতে হবে বাজেট ঘোষণার দিন পর্যন্ত। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ কমেছে। সম্ভাবনাময় অনেক ছোট উদ্যোক্তা ঋণ না পেলেও বিতরণের লক্ষ্য পূরণে ব্যাংকগুলো ঝুঁকেছে মাঝারি উদ্যোক্তাদের দিকে। এসএমই ফাউন্ডেশন বলছে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে সমস্যা চিহ্নিত করে বৈষম্য দূর করার চেষ্টা চলছে। আর অর্থনীতিবিদরা জামানতের পরিবর্তে লেনদেন মূল্যায়ন করে ছোটদের ব্যাংক ঋণ দেওয়ার তাগিদ দিচ্ছেন। উচ্চশিক্ষা শেষে চাকরির পাশাপাশি হাজারীবাগে ছোট পরিসরে চামড়াজাত পণ্য তৈরির ব্যবসা শুরু করেন 4 বন্ধু। প্রায় 10 বছরের যাত্রায় তাদের পণ্য দেশের বাজারের পাশাপাশি বিক্রি হচ্ছে বিদেশেও। বিভিন্ন সময় আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। আমার কাছে যদি এখন ধরেন 10 লাখ টাকার মাল বানানো থাকতো, আমার যদি পুঁজিটা পেতাম তাহলে আমি কি হলো মাল বানিয়ে আমি আমার সেলের জায়গা আছে। গাজীপুরে ভাড়া করা জমিতে নির্মিত কারখানায় পাটজাত ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করছেন প্রতিমা চক্রবর্তী। বছরে 2 থেকে 3 কোটি টাকার পণ্য রপ্তানি করলেও পাচ্ছেন না প্রত্যাশিত ঋণ সুবিধা। ক্যাশ মানে টিটি আসে, তো টিটি আসার পরে ব্যাংক আমাকে ওই 30% টাকাটাই তো দিতে চায় না। তো এইখানে লোনের বিষয় বা ফাইন্যান্সের বিষয় তো অনেক দূরে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে 1,18,77,000-এর বেশি অর্থনৈতিক ইউনিট আছে, যার 99 ভাগের বেশি প্রান্তিক, কুটির, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প। যদিও ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সিংহভাগই পাচ্ছে মাঝারি ও বড় প্রতিষ্ঠানগুলো। শুধু মিডিয়ামদেরকে দিয়েই ওরা দায়সারা গোছের একটা করছে, অবশ্যই ওই টেন্ডেন্সিটা আছে। তো এটা আমরা চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিলে আমরা ওইটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য, যাতে স্মলের পারপাসে আমরা বেশিরভাগ বরাদ্দটা দিতে পারি। জাতীয় শিল্পনীতি অনুযায়ী গত বছর সিএমএসএমই খাতে মোট ব্যাংক ঋণের 25 ভাগ বিতরণের লক্ষ্য ঠিক করে বাংলাদেশ ব্যাংক, যা বছর শেষে অর্জিত হয়নি। এসএমই উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স সহ সরকারি সেবাগুলো সহজলভ্য করার পরামর্শ দেন বিশ্লেষকরা। ঋণ বিতরণ যাতে ঝুঁকিমুক্ত হয় তার যে প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং এখানে এফআইডিও বলো মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে, যৌথভাবে তাদের উদ্যোগ রয়েছে। সেক্ষেত্রে এসএমই খাতে ঋণ বিতরণ না করাটা ব্যাংকের জন্য একটা অপরাধ। কোল্যাটারাল ভিত্তিক ঋণ প্রদান, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে তার যে টার্নওভার, এইটার ভিত্তিতে ঋণ প্রদান, সেটার রেকর্ডটা দেখে। এদিকে 2029 সাল নাগাদ সিএমএসএমই খাতে ঋণ ও অগ্রিমের স্থিতি মোট ব্যাংক ঋণের 27 ভাগে উন্নীত করার লক্ষ্য ধরে মাস্টার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা এখন 19 ভাগেরও কম।
হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেলিযোগাযোগ খাতের প্রস্তাবিত নীতিমালা দেশীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট জনশক্তিকে হুমকির মুখে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় এ কথা বলেন তারা। অন্যদিকে স্টারলিংককে স্থানীয় আইএসপি ব্যবসার জন্য এখনো বড় হুমকি মনে করছেন না বিশেষজ্ঞরা। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় কোন পথে এনটিটিএন এর ভবিষ্যৎ এ নিয়ে কর্মশালার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। যোগ দেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। বক্তারা বলেন, নতুন নীতিমালার খসড়ায় প্রাধান্য পেয়েছে বিদেশি কোম্পানির স্বার্থ। বেশ কিছু লাইসেন্স বাতিলের মাধ্যমে বিদ্যমান ইকোসিস্টেম ভেঙে নতুন কিছু তৈরির কথা বলা হয়েছে। এতে অনেক ইন্টারনেট সংশ্লিষ্ট ব্যবসায়ী হুমকির মুখে পড়বেন, বাড়তে পারে বেকারত্ব। 700 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট হয়েছে এত বছরে এক একটা। তো আপনি যদি এখন 300 ইন্ডাস্ট্রি সবাই একই সময় না হলেও কম বেশি গড়বড়তা এটাকে ধরে নিয়ে হিসাব করেন, একটা আইএসপি ইন্ডাস্ট্রির কথাই আপনি চিন্তা করেন। সংশ্লিষ্টদের অভিযোগ, মোবাইল অপারেটরদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে এই নীতিমালা তৈরি করা হয়েছে। এনটিটিএন অবকাঠামোর বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ সমাধানের কোনো উদ্যোগ না নিয়েই ঢালাওভাবে এনটিটিএন লাইসেন্সিদের স্বার্থবিরোধী বিভিন্ন নির্দেশাবলী প্রদানের মাধ্যমে এনটিটিএন লাইসেন্সিকে গলা টিপে ধরার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। একটা সুদীর্ঘ সময় পরে যাতে আমাদের দেশীয় উদ্যোক্তারা এবং সরকার চাইলে সে নিজেও এই সেবার একটা বড় অংশ যাতে তারা দখল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, যাতে আসলে আমাদের বিদেশি নির্ভরশীলতা কমে। এদিকে বিশেষজ্ঞদের মতে খরচ বেশি হওয়ায় স্টারলিংক দেশের ইন্টারনেট ব্যবসায় বড় প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ নেই। এনটিটিএন ব্যবসায়ীদের দাবি, সকল অংশীজনদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব লাইসেন্সধারীদের ক্ষমতা যেন নির্দিষ্ট করে পিটিআরসি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগে সয়লাব বন্দর নগরী চট্টগ্রাম। বাজার হোক কিংবা গলি, ক্রেতা বিক্রেতা সবাই অভ্যস্ত এই নিষিদ্ধ পণ্য ব্যবহারে। এতে হুমকির মুখে নগরের প্রাণ প্রকৃতি। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে সেবা সংস্থাগুলো। এদিকে পলিথিন ব্যবহার রোধে বিকল্পের সহজলভ্যতা বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। আর অভিযানের চেয়ে সচেতনতায় তৎপর প্রশাসন। নিষিদ্ধ হলেও থেমে নেই পলিথিন ব্যাগের ব্যবহার। চট্টগ্রামের হাটবাজারে পণ্য কেনা বেচায় ব্যবহার হচ্ছে অবাধে। বিক্রেতাদের দাবি, ক্রেতাদের চাহিদায় দিতে হচ্ছে পলিথিনের ব্যাগ। এছাড়া সহজ বিকল্প না থাকায় কমছে না ব্যবহার। এখন কিছু নিয়ে আসে, খালি হাতে নিয়ে আসে, 250 গ্রাম দিয়ে একটা পলি ব্যাগ দাও, এখান থেকে 250 গ্রাম একটা পলি ব্যাগ মানে দিতে হবে, পলি না দিলে এখন অফিস থেকে বাইর হয়েছি, এখন তো এই মুহূর্তে বাসায় যে ব্যাগ নিয়ে আসা সম্ভব না। সেই ক্ষেত্রে এখন আমার নিশ্চয় পলিটা নিতে হবে। গবেষণা বলছে, নগরীতে প্রতিদিন প্রায় 3000 টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে 41টি ওয়ার্ডে বছরে উৎপাদিত বর্জ্যের মধ্যে 2,57,000 টনই পলিথিন। অপচনশীল এ বর্জ্য ব্যবস্থাপনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন। যে খালগুলো আমি কাটতেছি, উপরে সবই প্লাস্টিক, বিভিন্ন ধরনের বর্জ্য, এগুলো পরিষ্কার করতেছি, 2 দিন পরে ঠিক আবার নিচের থেকে সেই প্লাস্টিক উঠে আসতেছে। তো এটা দেখা যায় যে খালটা হয়তো কোনো পরিষ্কারই করা হয় না। বছরের শুরুতে প্রশাসন ও সিটি কর্পোরেশনের অভিযান চললেও বর্তমানে তা স্থবির অবস্থায়। কর্তৃপক্ষ বলছে, সচেতনতাকে গুরুত্ব দিয়ে বাড়ানো হবে অভিযান। আসলে সাধারণ জনগণকে যতদিন পর্যন্ত সচেতন না হবে, তো মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। রাষ্ট্র একা দায়িত্ব নেবে তা না, পাশাপাশি যারা জেনারেল পিপল আছে তাদেরকেও সচেতন হতে হবে। নগরবাসীর সচেতনতা আর সহজ বিকল্প ছাড়া এই দূষণ থেকে মুক্তি মিলবে না, বলছেন পরিবেশবিদরা। এই বিকল্প পণ্যটা সহনীয় দামের মধ্যে যত দ্রুত বাজারে আনা যাবে, যত বেশি পরিমাণে বাজারে আনা যাবে, তত মঙ্গল হবে। সেটা পাটজাত হোক, অথবা ধানের খড়জাত হোক, অথবা আখের চোবড়া থেকে হোক, অথবা কলা গাছের চোবড়া থেকে হোক।
পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নালা নর্দমা, খাল এবং জলাশয়ে জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী। পাশাপাশি দূষিত হচ্ছে কর্ণফুলী নদী। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী নগর কুমারী হাট। দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি হাটে বেচা কেনা হচ্ছে 5 থেকে 7 কোটি টাকার। এদিকে চাঁদপুরে 4000 খামারের কাছে কোরবানির জন্য প্রস্তুত আছে 62,000 গবাদি পশু। চাহিদার তুলনায় 14,000 পশু কম থাকলেও মৌসুমী ব্যবসায়ীরা অন্য জেলা থেকে এই চাহিদা পূরণ করবেন বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পঞ্চগড়ের বিভিন্ন পশুর হাটের মধ্যে বোদা উপজেলার নগরকুমারী হাটটি সবচেয়ে বড়। স্থানীয়রা ছাড়াও পাশের ঠাকুরগাঁও নীলফামারী থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে। বড় আকারের কোরবানির গরু তোলেন স্থানীয় খামারিরা। ঢাকা, কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার ব্যাপারীরাও এই হাট থেকে গরু কিনে নিয়ে স্থানীয় হাটে বিক্রি করেন। প্রতি হাটবারই বিক্রি হয় 5 থেকে 7 কোটি টাকার পশু। এই ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় হাট এটা। এখানে ভালো বেচা কিনা হয়, পশু ও গরুর বাইর হয়। পাইকার এখানে ভালোই আছে। বলকালগি থেকে আসছি, এখান থেকে বোদা বাজার থেকে নিয়ে চট্টগ্রাম বিক্রি করবো এগুলা। এখান থেকে আজকে 5টা গরু কিনলাম। কোরবানি উপলক্ষে চাঁদপুরে গবাদি পশু বিক্রির জন্য 2 শতাধিক স্থান ইজারা দিয়েছে প্রশাসন। বিভিন্ন হাটে শুরু হয়েছে গবাদি পশু বেচাকেনা। খামারিরা জানান, মান ধরে রাখতে কাঁচা ঘাস, খড়, ভুট্টা সহ বিভিন্ন দানাদার খাবার দেওয়া হচ্ছে গরুকে। তবে শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরু এলে আর্থিক ক্ষতির শঙ্কায় তারা। ইন্ডিয়ান গরু নাইলে আমার সামনে ব্যবসা হবে, ইন্ডিয়ান গরু বাড়াইলে আমার ব্যবসা ধ্বংস হয়ে যেতেছে। 90% ঘাস খাওয়ায়, বাকি 10% যে দানাদার খাওয়ায় সেটা আমি নিজস্ব ভাবে ভাঙাই নিয়ে আসি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, জেলায় 76,000 পশুর চাহিদার বিপরীতে বিভিন্ন খামারে আছে 62,000। তবে মৌসুমী ব্যবসায়ীরা অন্য জেলা থেকে এই চাহিদা পূরণ করায় সংকট হবে না বলছেন কর্মকর্তা। আমাদের প্রায় 14,000 একটা ঘাটতি আছে, তো এই ঘাটতিটা আমাদের আসলে থাকবে না। আমাদের এখানে প্রায় প্রতিটা প্রায় 500 জনের মতো খণ্ডকালীন ব্যবসায়ী আছে। আমাদের দেখা গেল যে এখানে 1 লাখের উপরেও কোরবান হতে পারে। এই যে শর্টেজটা মিনিমাইজ হয়ে যায় কোরবানির কয়েক সপ্তাহ আগে। কোরবানির পশুর হাটগুলোতে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় থাকছে বিশেষ টিম, আর আর্থিক লেনদেন ও ক্রেতা নিরাপত্তায় রয়েছে পুলিশের টহল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হলেও রংপুর বিভাগে নেই একটিও। ফলে অতিরিক্ত চাপ আর শিডিউল বিপর্যয়ে ঈদ যাত্রায় যোগ হবে ভোগান্তি আর দুর্ভোগ। চাহিদা থাকা সত্ত্বেও বিশেষ ট্রেন বরাদ্দ না দেওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। রংপুর সহ উত্তরাঞ্চল থেকে প্রতিদিন প্রায় 8 থেকে 10,000 যাত্রী ঢাকায় আসা যাওয়া করে। এ যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের সংখ্যা মাত্র 10টি। ঈদকে ঘিরে যাত্রীর চাপ বহুগুণে বেড়ে গেলেও এবারও বাড়েনি ট্রেনের সংখ্যা। এতে বাড়বে ভোগান্তি। ঈদের সময় এই সময় একটা বিশেষ খুবই প্রয়োজন। আমরা এতে যাত্রীরা খুবই ভোগান্তির শিকার। আমাদের অন্তত 2টা ট্রেনের ব্যবস্থা করে দিলে সকাল আর রাত করলে আসলে আমাদের এই ভোগান্তিটা আর হইতো না। রেল কর্তৃপক্ষ বলছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জন্য আছে রংপুর এক্সপ্রেস, লালমনি, বুড়িমারি ও কুড়িগ্রাম এক্সপ্রেস। বিভাগের বাকি 4 জেলার জন্য আছে পঞ্চগড়, একতা, দ্রুতযান, বাংলাবান্ধা, নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস। ঈদে মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলেও বিশেষ ট্রেন নিয়ে প্রস্তুতি নেই রেল কর্তৃপক্ষের। তবে দুর্ভোগ আগের তুলনায় কম হবে এমন দাবি এই কর্মকর্তার। টিকিট পর্যাপ্ত টিকিট অনলাইনে আছে, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। বিশেষ ট্রেন বরাদ্দ আপাতত নাই, রংপুর স্টেশন এখনো বরাদ্দ দেয়নি। যদি যায় তাহলে পরবর্তীতে জানানো হবে। এদিকে চাহিদা থাকা সত্ত্বেও ট্রেনের সংখ্যা না বাড়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতারা। বিশেষ ট্রেন যেন রংপুরে ঈদের আগে থেকে দেওয়া হয়, যাতায়াতের জন্য আমরা এই ট্রেন পেলে রংপুরবাসী উপকৃত হবে তথা আমাদের রংপুরের সকল ব্যবসায়ীরা উপকৃত হবে। রংপুর বিভাগের অধিকাংশ কর্মজীবী মানুষ গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে অবস্থান করে। ঈদ আসলে তারা বাস ও ট্রেনের ছাদে এবং ট্রাকে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এতে অনেক সময় বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। তবে চাহিদা অনুযায়ী ট্রেন সার্ভিস থাকলে এই যাত্রা অনেক নিরাপদ হতো বলে মনে করেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনার হাওর বেষ্টিত বারবড়ি গ্রামে চলমান হামলা সহিংসতায় আতঙ্কে গ্রামবাসী।
তাদের অভিযোগ, পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় গত 2 সপ্তাহ ধরে চলছে পাল্টাপাল্টি হামলা। গত 11 মে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে 1 জন নিহত ও 11 জন আহতের পর 2 গোষ্ঠীর মধ্যে থেমে থেমে চলছে সংঘর্ষ। এদিকে হত্যা ও সংঘর্ষের ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। নেত্রকোনার হাওর বেষ্টিত গ্রাম বারবুরি। আধিপত্য বিস্তার নিয়ে মানিক মিয়া ও আবুল রায়েসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। গত 11 মে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 12 জন আহত হন। এদের মধ্যে আবুল রায়েসের সমর্থক লাহুত মিয়া 14 মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর ঘটনায় গ্রামটিতে শুরু হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। ওরা মোটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। পরবর্তীতে ওরা যে লোকটারা মারা গেছে, নিরীহ লোকটা, পরে ওরা যে মাহবুর আছে আর রফিকুল ছাড়া দৌড়ে রাখছে আর মানিকায় পিছন দিয়ে বলম দিয়া গাও দিছে। আমার দাবি, আমার বাবার হত্যা বিচার চাই, ফাঁসি চাই। মানিক মিয়া, রফিকুল, মাহবুর আর জামাল মিয়া 4 জনের ফাঁসি চাই। মানিক মিয়ার সমর্থকদের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাদের 30টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়, এমনকি চালের টিনও খুলে নেয়। থেমে থেমে এখনো চলছে হামলার ঘটনা। আমরা তো বয়ে রয়েছি সারাতে নিচে লুটপাট করিয়া বাঙ্গিয়া রুঙ্গিয়া, তো 8 দিন ধরে বাংতাছে নিতাছে। এসব ঘটনায় থানায় পাল্টাপাল্টি 2টি মামলা দায়ের করা হয়েছে, তবে এখনো গ্রেপ্তার হয়নি কেউ। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় গ্রামবাসী। এদিকে আসামিদের গ্রেপ্তারে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। যে পুলিশ যখন এখান থেকে চলে আসে তখন কিন্তু লুটপাটের ঘটনাগুলো ঘটছে। আমরা যারাই লুটপাটগুলো ঘটাচ্ছে বা করছে, ইভেন এই যে মার্ডার মামলা হয়েছে, অপর পক্ষে যারা বাদীপক্ষে যারা আসামি দিয়েছে, প্রত্যেকে ধরার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত এবং এলাকায় নিরাপত্তার দাবি গ্রামবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।